আরাফাত ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে গত কয়েকদিনই আমাদের মূল যে জানার বিষয়, আগ্রহের বিষয় ছিল সেটি গুলশানে একটি রাজনৈতিক কার্যালয়ে নিয়ে, এবং সেখানে বাংলাদেশের একটা বড় দলের প্রধান আছেন আছেন সেটা প্রথম 2 দিন একরকম ছিলেন, এখন আবার তার স্ট্যাটাসটা একটু অন্যরকম, যে তিনি অবরুদ্ধ নাকি তিনি নিজেই সেখান থেকে যেতে চাচ্ছেন না। তো এই যে গুলশান কেন্দ্রিক বা গুলশানে খালেদা জিয়ার অবস্থানটা, এইটা আপনারা কিভাবে দেখছেন বা আপনি কিভাবে দেখছেন? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আগের আমাদের আলোচকবৃন্দ যে কথাগুলি বললেন তার রেফারেন্স দিয়ে একটি প্রশ্ন, মানে দুটি বিষয় আলোকপাত করতে চাই। শামীম সাহেব সর্বশেষে যেটি বললেন যে বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, তাহলে মশা মারতে কামান ডাকার যে বিষয়টা দেখছি, এখানে দুটো দিক আছে। বিএনপি একদিক থেকে সাংগঠনিকভাবে এবং রাজনৈতিকভাবে অনেক দুর্বল হয়ে গেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা সব কম বেশি সবাই বলছেন এবং বিএনপির ওয়েল উইশাররাও বলছেন। কিন্তু বিএনপির আরেকটা দিক আছে যেটা আমার খুব ভয়ঙ্কর এবং ভয়ানক, এবং যেটার জন্য আপনার কামানি লাগবে, এবং সেটা হচ্ছে যে বিএনপির যে চক্রান্ত ষড়যন্ত্রের যে রাজনীতির যে চেহারা এবং তার ফলশ্রুতি হিসেবে মানুষের যে দুর্ভোগ, সেটাও আমরা দেখেছি। আপনার 2011 সালে মনে আছে ঢাকা শহরে কি ত্রাসের রাজত্ব তৈরি করেছিল, এক ধরনের ষড়যন্ত্রের চক্রান্তের যে পরিকল্পনা তাদের, তথাকথিত মুক্তিযোদ্ধা দল লোকজনকে একত্রিত করে ওরা ঢাকা শহরে কি সিচুয়েশন ক্রিয়েট করেছিল। কাজে এবং এই যে হামকি ধামকিগুলি আমরা দেখছি বিভিন্ন পর্যায়ে, ইভেন তারেক রহমান সাহেবেরও যে বক্তব্যগুলো আমরা দেখলাম, আর এছাড়াও তো আরো অন্যান্য অনেক কিছু আমরা দেখছি। 2014 5ই জানুয়ারি ইলেকশনের আগে 1 বছর আমরা দেখেছি, এবং তাদের সাথে যে জামাত শিবিরের যে গাঁটছড়া বাঁধা, তাদের যে কমন গোল অ্যান্ড কমন যে তাদের যে ফ্রেন্ডশিপের যে জায়গাটা, সেখানে তাদেরকে যেভাবে এদের সন্ত্রাসীদের ব্যবহার করছে, কাজে গোটা বাংলাদেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য আপনার এই কামান ডাকার প্রয়োজনটা পড়েছে। বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল, এই দুর্বল বিএনপিকে রাজনৈতিকভাবে ভয় পাওয়ার কোনো কারণ নাই সরকারি দলে, সরকারের যে দল আছে তাদের। বাট এই যারা সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে, তারা চক্রান্ত এবং ষড়যন্ত্রের রাজনীতির নামে যে সন্ত্রাসের রাজনীতি কায়েম করছে, সেটাকে বাংলাদেশের সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জায়গা থেকে চিন্তা করলে ভয় পাওয়ার প্রয়োজন আছে। এবং আমি সেই জায়গা থেকেই বলছি, আমি ইন্টারেস্টিং এই কথাটাই বলতে যাচ্ছিলাম, শামীম সাহেব কথাটা উঠালেন, তার সূত্র ধরে আমার সুবিধা হলো জিনিসটা প্লেস করতে। আর একটা জিনিস বলি, একেবারে শুরুতে ফেরদৌস ভাই খুবই ইন্টারেস্টিংলি একটা বিশ্লেষণ দিয়েছেন। ওনার বিশ্লেষণের সাথে আমি মোটামুটি একমত যে আসলে এটা একটু ঘেরে দেখা দরকার। মোটামুটি একই ক্লাসকে রিপ্রেজেন্ট করে দুটি দল, কিন্তু কেন এই সংঘাতের জায়গাটি, তার আগে উনি যে বিশ্লেষণ দিয়েছেন সবই ঠিক আছে, তবে হয়তো আরো গভীর বিশ্লেষণের প্রয়োজন আছে। কিন্তু আমার একটা ক্ষুদ্র আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি মনে করি একটা পার্থক্য জায়গা কোথায়, যে কারণে সংঘাতটা হচ্ছে, এটা যে সঠিক আমি দাবি করছি না, আরো হয়তো গভীর বিশ্লেষণের প্রয়োজন আছে, গবেষণার। বাট আমার আন্ডারস্ট্যান্ডিংটা অনেকটা এরকম, আমি যতটুকু পর্যবেক্ষক হিসেবে দেখছি বা মনে হচ্ছে যে মূল জায়গাটা হয়ে গেছে কি, আরাফাত ভাই, জানতে চাইবো যে একই শ্রেণীর হওয়া সত্ত্বেও, অর্থাৎ শ্রেণী সংঘাত না থাকলেও এই ধরনের সংঘাতময় রাজনীতি এখন যেটা হচ্ছে যে আপনার পর্যবেক্ষণ। না, ফেরদৌস ভাই যে কথাগুলি বললেন ওনার সাথে পুরোপুরি একমত হয়ে বলছি। এখন একটা নতুন তত্ত্ব আবিষ্কার করতে হবে এটার জন্য, এটাও সত্যি, আরো গভীর বিশ্লেষণ দরকার। বাট আমার পর্যবেক্ষণে যেটা মনে হয় সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক এই বাংলাদেশ, এটা গোড়াপত্তন কিন্তু মুক্তিযুদ্ধ, এটাকে বাদ দিয়ে কিন্তু চলা যাবে। এই জায়গাতে কিছু মৌলিক পার্থক্য আছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে, যেটা আমি দেখি। যেমন ধরেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ চেতনাটাকে, পুরো চেতনাটাকে পূর্ণাঙ্গভাবে ধারণ করে। কালের বিবর্তনে কিছু কিছু জায়গায় তারও হয়তো কিছু বিচ্যুতি থাকতে পারে, সেটা অন্য বিষয়, কারণ আমরা পুরো সমাজটাই বিচ্যুতির মধ্যে চলে গিয়েছিল, এবং রাষ্ট্র কাঠামো এবং শাসনযন্ত্র সবকিছু 75-এর 15 আগস্ট পরবর্তী সময়, হ্যাঁ, সেটা অন্য বিষয়। কিন্তু বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার সাথে সঙ্গতিপূর্ণ এবং তার অংশ হিসেবে যে মূল যে ফান্ডামেন্টাল যে ইস্যুগুলো, সেগুলোকে চ্যালেঞ্জ করে অনেক কিছু নতুন তৈরি করেছে। যেমন ধরেন, স্লোগানের বিপক্ষে স্লোগান তৈরি করেছে বিএনপি। যেমন ধরেন, জাতীয়তাবাদের বিপক্ষে জাতীয়তাবাদ তৈরি করেছে বিএনপি। যেমন ধরেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র চেতনা, যেটা মুক্তিযুদ্ধের চেতনার অংশ, সেটার বিপক্ষে তারা একটা প্রতিক্রিয়াশীল চেতনা দাঁড় করিয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস, সঠিক ইতিহাসের বিপক্ষে একটা বিকৃত ইতিহাস দাঁড় করানো, হ্যাঁ। তারপর আপনার যুদ্ধাপরাধের বিচার প্রশ্নে, যেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে সংগতি অন্তর্গত, সেখানে তাদের একটা যুদ্ধাপরাধী এবং মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি, তাদেরকে দেশে ফিরিয়ে এনে রিহ্যাবিলিটেট করা, পুনর্বাসন করা, রাজনীতিতে আশ্রয় প্রশ্রয় দিয়ে, এবং এখন পর্যন্ত বিচার প্রক্রিয়ার বিপক্ষে দাঁড়ানো। এইখানে কিন্তু মৌলিক একটা পার্থক্য হয়ে গেছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। আরেকটা জিনিস আপনাকে খেয়াল করে দেখেন, কেন আজকে যে আন্দোলনের যে ইতিহাসের কথা বলতে যে ফেরদৌস ভাই যে ট্রেডিশনাল যে জায়গাটা বললেন, হুইচ ইজ অলসো ট্রু, সেখানে সে একটা জিনিস ইন্টারেস্টিংলি খেয়াল করেন, আওয়ামী লীগ কিন্তু বিরোধী দলে যখন থাকে তার সাফল্য অনেক বেশি,
সরকারের থেকে যে সে ব্যর্থ সেটা আমি বলছি না, অনেক সাফল্য আছে, কিন্তু বিরোধী দলের আওয়ামী লীগ অনেক বেশি সাকসেসফুল। আওয়ামী লীগকে ধারে কাছে ম্যাচ করতে পারে এরকম কোনো বিরোধী দল বাংলাদেশে জন্ম নেয়নি। কাজে অন্য দলকে আওয়ামী লীগ টেনে হেঁচড়ে নামাতে পারে, সে জনগণকে এনগেজ করে, ক্ষেত্র বিশেষে ভায়োলেন্সও থাকে, আমি এটাকে অস্বীকার করবো না, কিন্তু পারে। কিন্তু আওয়ামী লীগ যদি না চায় তাকে এইভাবে নামানো, ওই বিরোধী দল বাংলাদেশে তৈরি হয়নি। একবার আওয়ামী লীগকে নামাতে পেরেছিল পুরো বংশশুদ্ধা আপনার নির্বংশ করে দিয়ে, একেবারে আনডেমোক্রেটিক একটা প্রসেসে বঙ্গবন্ধুকে, জাতির জনককে, তার পরিবার সহ হত্যা করে সেইভাবে নামানো গেছে। দ্বিতীয়বার আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো 96 সালে, 2001-এ শেখ হাসিনা খুব ভালো মানুষের মতন নিজের দলের মানুষকে বাদ দিয়ে একজন সর্বজন গ্রহণযোগ্য সো কল একজন ব্যক্তি শাহাবুদ্দিন আহমেদ সাহেবকে প্রেসিডেন্ট বানালেন, ভালো মানুষই করতে গেলেন, এবং লতিফুর রহমান সাহেবের হাতে সুন্দর বিশ্বাস করে ক্ষমতা দিয়ে চলে গেলেন। তারপরে কিন্তু আবার ক্ষমতা হারালেন। খেয়াল করে দেখেন, বিএনপি কিন্তু ক্ষমতা হারালেন বলছেন কেন? তখন তো নির্বাচনের মাধ্যমে। হ্যাঁ, এইটাই তো, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। লতিফুর রহমান সাহেব কি কি কাজ করেছিলেন, একটা সিভিল কু কিভাবে ঘটনা ঘটিয়েছিলেন উনি, সেগুলো তো আমরা জানি, এগুলো তো অনেক কিছু বেরোয় আসছে কালে বিবর্তনে। কাজে সেখানে যে পুরো জিনিসটা আওয়ামী লীগের এগেনস্টে কাজ করেছিল প্রশাসন কিভাবে, সেই জিনিসগুলো তো আমরা পরবর্তীতে জেনেছি। যে কারণে আমি বলছি, দেখেন বিএনপি কিন্তু, দেখেন বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এক ক্ষমতা এসছে গণতান্ত্রিক উপায় না। 91-এ বিএনপি যখন ক্ষমতায় আসলো গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়, কিন্তু এসে আবার আঁকড়ে ধরে রাখতে চাইলো, কিন্তু অনেকটা আন্দোলনের মুখে তাদেরকে ছাড়তে হলো। 2001-এ বিএনপি আবার আসলো, বিএনপি আবার কিন্তু 22 জানুয়ারি ইলেকশন আপনার মনে আছে, আবার আঁকড়ে ধরে রাখতে চাইলো আন্দোলনের মুখে, একটা পর্যায়ে এসে 111 এবং তারপরে বিএনপিকে ছাড়তে হলো। কিন্তু আওয়ামী লীগ কিন্তু একবার তাকে সরানো হয়েছে একেবারে হত্যাকাণ্ড করে, পুরো নির্বংশ করে, দ্বিতীয়বার সে নিজে দিয়ে চলে গেছে। এখন আওয়ামী লীগ এসে এমন একটা জায়গায় ভুল করতে চাচ্ছে না, ভুলের বিষয় না, আবার আপনি এই ছেলে মানুষই করার সুযোগ নাই। কারণ আপনি রাজনীতি করছেন আমার একটা প্রতিপক্ষের সাথে, যে একটা মুক্তিযুদ্ধ বিরোধী পৃষ্ঠপোষক গোষ্ঠী, এবং যারা কিন্তু কন্টিনিউয়াসলি চক্রান্ত করছে এবং শুরু করেছে চক্রান্ত করে। মুক্তিযুদ্ধের 3.5 বছরের মাথায়, স্বাধীন হওয়া 3.5 বছরের মাথায় আওয়ামী লীগের লিডারশিপকে পূর্ণাঙ্গভাবে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই গোষ্ঠীর উদ্ভব। বঙ্গবন্ধুকে পরিবার সহ এবং তারপরে 4 জাতীয় নেতাকে হত্যাকাণ্ড, এবং এত নেককারজনক ভাবে এদের শুরু। এদের সাথে আপনি যখন কম্পিটটা করছেন, প্রতিদ্বন্দ্বিতা, এখানে আপনার ভালো মানুষের সুযোগ নাই তো। এবং এইখানে ভালো মানুষের সুযোগ নাই, ইন দ্য সেন্স আপনাকে ডিউ প্রসেস, এথিক্যাল জায়গা থেকে রাজনীতিটা করতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদের যে অপকৌশল, সেই অপকৌশলের বিপক্ষে আপনাকেও তো কৌশল নিতে হবে, নাহলে তো আপনি বারবার মার খাবেন। আপনি মরেছেন, দিনের পর দিন মার খেয়েছেন এবং মারি খেয়ে যাবেন, আপনাকে তো ওই প্রতিরোধটা গড়ে তুলতে হবে। আপনার প্রশ্নে যদি আমি একটু যাই, বেগম জিয়ার যে বিষয়টা, আমি আপনাকে আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা বলতে পারি, বেগম জিয়াকে সেদিন বালির ট্রাক দিয়ে বা যেভাবেই বলুক, এক একজন এক এক কথা বলেছে, যেগুলো আমরা জানি আসলে কি হয়েছে। এই জিনিসটা যদি আটকে রাখা না হতো, ঢাকা শহরে 20 জন লোক মৃত্যুর মুখে ঢলে পড়তো। এই হচ্ছে ঘটনা, এবং এটা আপনাকে ব্যাখ্যা করতে দিলে পারবো। চিটাগাঙ্গে তো দিয়েছে না, চিটাগাঙ্গে তো দিল কি, 4 জন লোক মারা গেছে না? তো এই যদি হয় আন্দোলনের নমুনা, যে আপনি ছেড়ে দিলে মানুষ মরবে, মানুষের কি দাম নাই বাংলাদেশে? 16 কোটি মানুষ, ছোট্ট একটা দেশে 20 জন লোক মরে গেলে কোনো অসুবিধা নাই। তো আপনি যখন রাজনীতির মধ্যে চক্রান্ত, ষড়যন্ত্র এবং এই পরিকল্পিত সন্ত্রাস, ভায়োলেন্সের কথা বাদ দেন, ভায়োলেন্স সবসময় ছিল, ফেরদৌস ভাই বলেছেন, আমি ওনার সাথে এগ্রি করি, পার্টি ক্যাডারদের মধ্যে মারামারি হয়েছে, ভায়োলেন্স হচ্ছে, কিন্তু পরিকল্পিতভাবে সন্ত্রাসের অংশ হিসেবে সাধারণ মানুষকে মেরে ফেলার যে ঘটনাগুলি ঘটছে, যেটা আমরা 1 বছর ধরে দেখলাম, এবং জামাত শিবিরকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি এটাকে অ্যালাউ করবেন? গভর্নমেন্টের তো দায়িত্ব জানমালের নিরাপত্তা দেওয়া। আফাদ ভাই, এটা একটা ইন্টারেস্টিং আসপেক্ট নিয়ে আসলেন শামীম ভাই, যে সত্যিকার অর্থে পালা বদলের পরে যেটা হয়, এবং এটা কিন্তু 2001-এও আমরা দেখেছি, আগে পরে বিভিন্ন সময়ে এটা দেখেছি, কিন্তু 5 জানুয়ারির নির্বাচনটা যেটা ফেরদৌস হোসেন এবং শামীম হায়দার বলছেন যে এটা লেজিটিমেসিটা অনেক দুর্বল, এইটার ব্যাপারে এটা নিয়ে আসছি। তার আগে আরো কয়েকটা কথা একটু বলে নিতে চাই। সর্বশেষ আবার শামীম সাহেবের কথাটা দিয়ে আসি, যে আওয়ামী লীগ মনে করে তাদেরই একমাত্র দায়িত্ব মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করা, এবং তাই তো করেছে। তো বাকিরা কি করেছে? মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্ট করেছে, ইতিহাস বিকৃত করেছে। আওয়ামী লীগ যদি না থাকতো তাহলে তো বঙ্গবন্ধু ভ্যানিশড হয়ে যেত বাংলাদেশের ইতিহাস থেকে। মুক্তিযুদ্ধের চেতনা যতটুকু এখন আছে, এগুলো তো রাজাকাররা শাসন করতে দেশ, এটা তো সত্যি কথা। কিন্তু রাজনৈতিকভাবে আওয়ামী লীগই একমাত্র প্রধানতম দল হিসেবে এটাকে রক্ষা করেছে, এবং সেই ক্রেডিটটা আওয়ামী লীগ নিতে পারে। কিন্তু আওয়ামী লীগ দাবি করছে কোথায়, এটা তো আমি বুঝি না। তবে রাজনীতির বাইরে শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিভিন্ন অঙ্গনে যে মানুষগুলি এই চেতনাকে ধারণ করে এটাকে আপনার বিভিন্ন সময় প্রোটেক্ট করেছে, তাদেরকে আওয়ামী লীগ স্বীকৃতি দেয় না? অবশ্যই দেয়। আপনাকে তো কেউ মানা করেনি আপনি এই চেতনাকে ধারণ করেন, এটাকে প্রোটেকশন দেন। আওয়ামী লীগ দেখেন আপনার সাথে কিভাবে ট্রিট করে। ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে 75 পরবর্তী সময় এসে মুক্তিযুদ্ধের চেতনা সবকিছুকে আপনি উল্টা দিকে ঘুরিয়ে দিলেন, এবং আওয়ামী লীগ স্লটার্ড হলো দিনের পর দিন।
রাজাকারদের এনে রিহ্যাবিলিটেট করলেন, তাদের গাড়িতে আপনি পতাকা তুলে মন্ত্রী মিনিস্টার বানিয়ে দিলেন। সেই দেশে দাঁড়িয়ে কথা বলছি কিন্তু আমরা, কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগকে এই ফাইটটা করতে হয়েছে। এটার অর্থ এই নয় যে তারা নিজেরা মনে করে যে মুক্তিযুদ্ধ সপ্তাহ, বাকিদের মানা তো কেউ করেনি। কালকে খালেদা জিয়া, বেগম জিয়া রাজাকারদের সাথে সম্পর্ক ত্যাগ করে মুক্তিযুদ্ধের স্লোগান উচ্চারণ করে ৭২ সংবিধানকে এমব্রেস করে রাজনীতি করুক, অসুবিধা তো নাই। বাকি দলগুলি সব যদি করে কোনো অসুবিধা নাই, তো কেউ তো মানা করেনি। কাজেই সবাইকে এগুলো গ্রহণ করার ক্ষেত্রে তো কোনো বাধা নাই। হ্যাঁ, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, এই জায়গাতে তার একটা প্রাইডের জায়গা, এটা থাকবে, ইতিহাসে এটা নির্ধারিত ব্যাপার। বাট আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে সব দলের, সরকারি এবং বিরোধী দল সব দলের রাজনীতি করা উচিত। দ্য আনফরচুনেট রিয়ালিটি, আজকে বিরোধী দলের রাজনীতি হচ্ছে ব্যাপার। বাট আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে সব দলের, সরকারি এবং বিরোধী দল সব দলের রাজনীতি করা উচিত। দ্য আনফরচুনেট রিয়ালিটি, আজকে বিরোধী দলের রাজনীতি হচ্ছে রাজাকারদের পৃষ্ঠপোষকতার রাজনীতি, যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতার রাজনীতি, জয় বাংলার বিপরীতে জিন্দাবাদের রাজনীতি, অসাম্প্রদায়িক রাষ্ট্র চেতনার বিপরীতে প্রতিক্রিয়াশীলতার রাজনীতি, মানুষকে ছলচাতুরি করে ধর্মকে অপব্যবহার করে বিসমিল্লাহির রহমানির রহিমের রাজনীতি। সমস্যাটা হলো এই, সেই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগ এই চ্যালেঞ্জগুলি ফেস করছে। আরো কয়েকটা কথা বলি। ফেরদৌস ভাই একটা জিনিস বলেছিলেন যে সামরিক শাসকদের বৃহত্তর স্বার্থের মতন মনে হচ্ছে আমার কথাগুলো। দেখেন, সামরিক শাসকরা বৃহত্তর স্বার্থের যে অজুহাত দেখায় সেটা এক জিনিস, আর আমি অথরিটিকে যে সমর্থন করেছি বেগম জিয়া বা বিএনপির এই চক্রান্ত ষড়যন্ত্রের বিপক্ষে যে অবস্থানটা, সেটার পেছনে যে যুক্তি আমি দেখেছি তার একটি বড় ইয়ে হচ্ছে তারেক রহমানের সেই হুমকি এবং ধামকি। তার একটি বড় কারণ হচ্ছে চট্টগ্রামেই তো আপনি দিলেন, চট্টগ্রামে 4টা মানুষ মরে গেল না? তাহলে আমি বৃহত্তর স্বার্থে মানে এই মানুষগুলি, আপনি 20টা মানুষ মরে গেলে কোনো অসুবিধা নাই আমার, যেটা আমি বললাম আগে, 16 কোটি মানুষের দেশে 20টা জীবনের কোনো দাম নাই। এই ঘটনা তো তারা ঘটিয়েছে, নিকট অতীতে ঘটেছে, এমন না 20 বছর আগে। তো তার প্রেক্ষিতে আমি বলেছি যে না, কিন্তু সেই আশঙ্কার জন্য কি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াগুলিকে একদম স্থগিত করে ফেলবো কিনা? আর আপনাদের একটা বিরতি নিয়ে এসে তারপরে আমরা যদি যান তাহলে কিন্তু আমি কথাগুলি শেষ করতে পারলাম না, পরে এসে আবার আমরা বলছিলাম। তো আমার প্রশ্নটা ছিল ওই জায়গায় যে আমরা কি এইটাকে কন্টিনিউ করতে দিব কিনা। নিয়মতান্ত্রিক রাজনীতি করার ক্ষেত্রে তো বাধা দেওয়ার পক্ষে আমি নই, কিন্তু যে নজির তারা দেখাচ্ছে। তারপরে দেখেন আরেকটা জিনিস ফেরদৌস ভাই বললেন যে বিএনপি জামাতের কর্মীরা এক ধরনের আচরণ করছে, আওয়ামী লীগের কর্মীরা মাঠে ছিল, পুলিশের আচরণ অন্য দুজনের ডিসক্রিমিনেটরি একটা আচরণ ছিল। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, এটা তো বুঝলাম, কিন্তু মানে ফ্র্যাঙ্কলি স্পিরিচুয়ালি যদি আপনি চিন্তা করেন, এই যে ককটেলটা মারছে, আজকে আমিও একটা ককটেল খেতে যাচ্ছিলাম, গাড়িতে ছুড়ে মারছে। আমরা একটা এক্সিবিশন করছি টিএসসি তে, ওখানে কতগুলি ককটেল ছুড়ে গেছে। এই যে ঘটনাগুলি ঘটাচ্ছে, এটা কার, আওয়ামী লীগের কর্মীরা ঘটাচ্ছে নাকি বিএনপি জামাতের কর্মীরা ঘটাচ্ছে? তো পুলিশের অ্যাকশন কার এগেনস্টে হবে? তার এগেনস্টে হবে তো যারা দুষ্কৃতিকারী এবং যারা নাশকতাটা করছে। এটা তো ভেরি প্লেন অ্যান্ড সিম্পল একটা জিনিস। আরেকটা জিনিস ফেরদৌস ভাই বললেন যে আপনার ইন্টেলিজেন্স রিপোর্টের উপর বেস করে যদি চলতে হয় তাহলে তো সবসময় এটা বলে অজুহাতে আপনার সবকিছু আটকে দেওয়া যাবে। কিন্তু এই অজুহাতে কি সবকিছু আটকে দেওয়া হয়েছে? কখনো তো সবসময় তো হয়নি। আজকে কেন হলো? আমরা কি ভুলে গেলাম বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের ফোন আলাপ, যেটা গণমাধ্যমে আসলো, সব উনি বলছেন জোগাড়পাতি করতে নাশকতা সব ম্যাটেরিয়াল, এগুলো কি? এই ঘটনাগুলি ঘটার পরে আমরা কিভাবে আপনি এগুলো করতে অ্যালাউ করবেন, এই ধরনের নাশকতা তৈরি করতে? তারেক রহমানের যে বক্তব্য, হুমকি ধামকি, গোটা বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ফেলো, এগুলো তো প্রকাশ্যে হচ্ছে, ইন্টেলিজেন্স ইনফরমেশনের জন্য তো বসে থাকতে হচ্ছে না। এই ঘটনাগুলির পরে আপনি কিভাবে এগুলো অ্যালাউ করেন? লাস্ট একটা কথাটা বলে সেরে দিই। ফেরদৌস ভাই বললেন আরেকটা কথা যে স্পেস গুলো কি আপনি সংকুচিত করে ফেলবেন কিনা। ইন স্পিরিট আমি ওনার সাথে একমত, ডেমোক্রেটিক স্পেসটা থাকতে হবে, কিন্তু আমার কথা হচ্ছে এই স্পেস আপনাকে কে দিবে? আমাকে স্পেস দাও আমি ককটেল ছুড়ে মারবো, আমাকে স্পেস দাও আমি গাড়ি জ্বালিয়ে দেবো, আমাকে স্পেস দাও আমি পুড়িয়ে মারবো মানুষ, আমাকে স্পেস দাও আমি মানুষকে হত্যা করবো। এই স্পেস আপনাকে পৃথিবীর কোন সভ্য উন্নত ডেমোক্রেসিতে আপনাকে বিরোধী দলকে দেওয়া হবে? এবং এত কিছু ঘটে যাচ্ছে দিনের পর দিন। আজকে যে লোকটা গাড়ি পুড়েছে, ওই লোকটা কার কাছে বিচার চাবে? তার কাছে তাকে আপনি যে বলে আসেন ভাই বিরোধী দল এটা স্পেস দিতে হবে, আপনি কিভাবে এই স্পেসটা দিবেন? পৃথিবীর কোন উন্নত ডেমোক্রেসি এই স্পেস